প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কেন পদত্যাগ করলেন, তিনি কেনই বা ক্ষমতাচ্যুত হলেন। এই বিষয় সম্পর্কে আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের 1971 সালের দিকে তাকাতে হবে, ফিরে যেতে হবে 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধের দিকে। আপনারা সকলেই জানেন যে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়েছিল এবং বিচ্ছিন্ন হওয়ার পর বাংলাদেশের জন্ম হয়েছিল, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। সেই স্বাধীনতা যুদ্ধের প্রাণ পুরুষ ছিলেন শেখ মুজিবুর রহমান, অর্থাৎ বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি হিসাবে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। সে সময় তাকে বেশ কিছু অর্থনৈতিক ব্যবস্থা নিতে হয়েছিল, যা পশ্চিমা সরকারগুলো একেবারেই পছন্দ করেননি। এবং সেই অবস্থাতে 1974 সাল নাগাদ তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা সাংঘাতিকভাবে কমতে থাকে। বিশেষ করে খরার পর দুর্ভিক্ষের মতো একটি পরিস্থিতি সৃষ্টি হলে তার জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে যায়। এই জনপ্রিয়তা কমার কারণে অবশ্যই তার যে গণতান্ত্রিক পদ্ধতি সেটাতে ব্যাঘাত ঘটবে। তো এই তলানিতে যখন তার জনপ্রিয়তা থেকে যায়, ওই সময়টা শেখ মুজিবুর রহমানের যে অনুগত মিলিশিয়া অর্থাৎ রক্ষী বাহিনী সবখানে ভীতি সৃষ্টি করেছিল এবং 1975 সালে তিনি সব বিরোধী দলকে নিষিদ্ধ করে বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করেন। এর কয়েক মাস পর আগস্ট মাসে ঢাকায় নিজের বাসভবনে তার পরিবারের বেশিরভাগ সদস্য সহ তাকে হত্যা করা হয়। আর ওই সময়ই শেখ হাসিনা ও তার ছোট বোন রেহানা বিদেশে থাকায় তারা দুজনই বেঁচে যান। এবং 1975 সালের পরবর্তী সরকারগুলো শেখ মুজিবের ভূমিকাকে অবমূল্যায়ন করেছে এবং সে সময়কালে তিনি যেন ইতিহাসের পদটিকা হয়েছিলেন। তবে 1981 সালে হাসিনা বাংলাদেশে ফিরে আসেন এবং সে সময় তাকে গণতন্ত্রের মানস কন্যা হিসাবে দেখা হয়েছিল। ওই সময় তিনি বিরোধী দলীয় নেত্রী হিসাবে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তিনি গণতান্ত্রিক সংস্কার ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি ছিলেন নির্ভীক। সে কারণেই কিন্তু নির্ভীকভাবে সামরিক শাসনকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন। বিশেষ করে আপনারা যদি 80 দশকের দিকে ফিরে তাকান তাহলে দেখবেন যে শুরুতেই তিনি ক্ষমতায় বসা জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সামনে বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে বসেছিলেন। শেখ হাসিনা তার চির প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া সহ সব বিরোধী নেতার সঙ্গে হাত মিলিয়ে এরশাদের বিরুদ্ধে প্রচণ্ড আন্দোলন করেন এবং এক পর্যায়ে এরশাদের পতন হয়। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে 1986 সালে। একজন তরুণ রিপোর্টার হিসাবে বাংলাদেশে কয়েক সপ্তাহ কাটিয়েছিলেন এবং সেই বিষয়টা তিনি তুলে ধরেছেন যে সে সময় হাসিনার সঙ্গে সেই রিপোর্টারের বেশ আলাপ আলোচনা হয়েছিল। তিনি তাকে তার পুরনো পারিবারিক বাড়িতে নিয়ে গেলেন এবং সেখানে সিঁড়িতে তার রক্তের দাগ সেগুলো দেখালেন। হাসিনা সেই সাংবাদিক বা রিপোর্টারকে বাড়ির চারপাশে ঘুরে ঘুরে দেখিয়েছিলেন কোথায় তার বাবার রক্তের দাগ রয়েছে। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর তিনি বাড়িটিকে একটি জাদুঘরে পরিণত করেছিলেন। গত সোমবারের দিন আপনারা জানেন উন্মুক্ত জনতা সেই বাড়িটি ভাঙচুর করে
ভেতরে আগুন লাগিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের ইতিহাসের একটি অংশ তারা মুছে দিয়েছে। আপনারা সকলেই জানেন শেখ হাসিনা 1996 সালে প্রথম প্রধানমন্ত্রী হন এবং 2001 সালে হেরে যান। আবার তিনি 2009 সালে ক্ষমতায় ফিরে আসেন আর গত সোমবারের দিন পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। তিনি 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত অর্থাৎ 2024 সাল পর্যন্ত 3টি নির্বাচন করেছিলেন। এর মধ্যে 2014 সাল এবং 2024 সালে অনুষ্ঠিত 2টি নির্বাচন। এই নির্বাচনে বিরোধী দলগুলোকে সম্পূর্ণরূপে বয়কট করা হয়েছিল। 2018 সালে বিরোধীরা অংশ নিলেও ভোটারদের ভয় দেখানো এবং কারচুপির ব্যাপক অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোট শুরুর কয়েক ঘন্টার মধ্যে তারা তাদের প্রার্থীদের প্রত্যাহার করে নিয়েছিল। হাসিনা ক্ষমতার যে প্রথম দিককার বছরগুলো, সেই সময়ে দরিদ্রের অবস্থান উন্নত করতে এবং তাদের ক্ষমতায়নে তিনি অনেক পদক্ষেপ নিয়েছিলেন, এটা স্বীকার করতে হবে। সে সময় তৈরি পোশাক রপ্তানি ও বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক সূচকগুলোকে উন্নত করে ও দারিদ্র্য হ্রাস করেছে। 2026 সালের মধ্যে দেশটি স্বল্পোন্নত দেশের মর্যাদায় বেরিয়ে আসার পূর্বাভাসও রয়েছে। এগুলো বড় অর্জন ছিল হাসিনার। তবে হাসিনা তার শাসনকালের শেষ দিকে ভয়ানক কর্তৃত্ববাদী হয়ে ওঠেন, যে কর্তৃত্ববাদীর কারণে আজকে তাকে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন এই মুহূর্তে মাননীয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে রয়েছে। তার দলের সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়ীরা ফুলে ফেঁপে উঠতে থাকেন ধীরে ধীরে। আমলাতন্ত্রে তিনি এবং পুলিশ বাহিনীর সিনিয়র পদে অনুগতদের নিয়োগ করেছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষ অদৃশ্য, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। সাংবাদিককে আক্রমণ করা হয় এবং সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করা হয়। একটি কঠোর ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীনতার ওপর উল্লেখযোগ্যভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। যে কোটা বাতিলের জন্য সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছিলেন, সরকারি চাকরিতে সেই কোটা আওয়ামী লীগ রাখতে চেয়েছিল, মূলত তাদের ঘনিষ্ঠ লোকদের চাকরি নিশ্চিত করার জন্য। শেখ হাসিনা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় না বসে তাদের পরোক্ষভাবে রাজাকার বলায় এবং তাদের উপর সরকারি দলের লোকজনের হামলা করায় কোটা সংস্কার আন্দোলনের ভিন্ন দিকে মোড় নিচ্ছিল। কিন্তু তখনও পর্যন্ত ভ্রূণাক্ষরেও টের পায়নি শেখ হাসিনা যে তার পতন আর কয়েকটা দিনের মধ্যেই হচ্ছে। সরকারি দলের লোকজনের হামলার পাশাপাশি পুলিশের গুলিতে কমপক্ষে 200 লোক নিহত হওয়ায় আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছিল। ছাত্ররা এরপর সরকার প্রধানকে নিঃশর্ত ক্ষমা চেয়ে পদত্যাগ করতে বলেছিলেন, কিন্তু সরকার কোনো ধরনের আপোষে না গিয়ে আরও কঠোর হয়। এই কঠোরের ফলে আন্দোলন আরও তীব্র সহিংস হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। আপনারা জানেন যে ভারতের সাবেক ক্রিকেটার বিজয় মার্চেন্ট বলেছিলেন, আপনি কেন দায়িত্ব ছাড়বেন? লোকে এই প্রশ্ন জিজ্ঞাসা করার আগেই দায়িত্ব ছেড়ে দিতে হয়। আপনি কেন দায়িত্ব ছাড়ছেন না, সেই প্রশ্ন ওঠার পরে নয়।
তবে রাজনীতিবিদরা, বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতিকরা তা মানতে নারাজ। তারা মনে করেন তারা অজেয়, কেউ তাদের ক্ষমতা থেকে নামাতে পারবে না এবং তারা বংশ পরম্পরায় ক্ষমতা আগলে থাকতে পারবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পাকিস্তানে ভুট্টো পরিবার, নওয়াজ শরীফ পরিবার, ভারতে নেহেরু পরিবার, বাংলাদেশে শেখ মুজিব পরিবার এবং জিয়াউর রহমানের পরিবারের ক্ষেত্রে এমনটাই দেখা গেছে। এইভাবে ধীরে ধীরে মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু পিছু হটতে শুরু করেন। এই পরিবারতান্ত্রিক ব্যবস্থাকে ধীরে ধীরে বুড়ো আঙুল দেখানোর উদ্দেশ্যেই ছাত্র জনতা হেঁপে উঠেছে। ভোটারদের এই পরিবারতন্ত্রের প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন থেকে বেরিয়ে আসতে হবে এবং এমন নতুন নেতৃত্বে দেশ চালানোর নিরীক্ষায় নামতে হবে যাদের পূর্বপুরুষদের এ ধরনের দায়িত্বে থাকার অভিজ্ঞতাই ছিল না। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বিশ্বে নোবেলজয়ী ডক্টর ইউনূস, তিনি কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং আগামী 3 মাসের মধ্যেই সম্ভবত এর নির্বাচনের নির্ঘণ্ট বাজতে চলছে বাংলাদেশে। তো প্রিয় দর্শক, আপনাদের আমি যে বিষয়টা বলবো, শেখ হাসিনার পদত্যাগের সবথেকে মূল যেটা কারণ সেটা হচ্ছে এককেন্দ্রীকরণ। সমস্ত কিছুই তিনি এককেন্দ্রীকরণ করতে চেয়েছিলেন, যেটাতে তিনি ব্যর্থ হলেন। তিনি সহিংস হয়ে উঠেছিলেন, সেই সহিংসতার কারণে তাকেও পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তিনি অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল করেছিলেন। সে কারণে কিন্তু তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন এবং ছাত্রদের উপর যে অমানবিক সহিংসতা দেখিয়েছে সেটা বিশ্ববাসী মেনে নিতে পারেনি, যার কারণে বাংলাদেশের ছাত্ররা তারা দেখিয়ে দিল যে আন্দোলন কিভাবে করতে হয় এবং এককেন্দ্রীকরণের যে ফল বা মাসুল কিভাবে দিতে হয় তারা সেটা দেখিয়ে দিলেন। তো এই সমস্ত কারণেই কিন্তু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছিল, পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং ছাত্ররা তাদের ক্ষমতাচ্যুত করে ছেড়েছে।